আচ্ছা, আগের দিন আমরা নাম্বার সিস্টেমের সাবস্ট্রাকশন অবধি করেছিলাম। আজকে করব মাল্টিপ্লিকেশন। সাবস্ট্রাকশন অবধি ফর্মুলার ওপরে ফর্মুলাগুলো যদি ঠিকঠাক মতন থাকে মুখস্থ, তাহলে করতে কোনো অসুবিধা হবে না। অ্যাডিশনটা তো আমরা অনেকেই জানি, সাবস্ট্রাকশন একটু অসুবিধে হতে পারে, কিন্তু সেটা যদি তোমার রুলসগুলো জানা থাকে তাহলে প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক তেমনভাবেই মাল্টিপ্লিকেশানেও রুলস আছে মানে মাল্টিপ্লিকেশানের মানে গুণের যেরকম আমরা স্বাভাবিকভাবে করি, প্রথমে গুণগুলো করে তারপরে যোগ, এটাও ঠিক তেমনই হবে। কিন্তু যোগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে যে রুলসগুলো বলা আছে নাম্বার সিস্টেমের জন্য, সেই রুলসগুলোই একমাত্র প্রযোজ্য হবে, তাছাড়া হবে না। এখানে বলেছে বাইনারি মাল্টিপ্লিকেশন ইজ সিমিলার টু ডেসিমাল মাল্টিপ্লিকেশন। ইট ইজ simpler than decimal multiplications because only zeros and ones are involved. আরও সহজ বলছে কেন? শূন্য এবং এক ছাড়া এখানে কোনো নাম্বার নেই। দেয়ার আর 4 রুলস অফ বাইনারি মাল্টিপ্লিকেশন। বাইনারি মাল্টিপ্লিকেশনের 4টে রুলস আছে, যেমন 0 0 0 হবে, 0 1 0 হবে, 1 0 0 হবে, 1 1 1। তার মানে একমাত্র 1 1 1 হলো, বাকি সব 0 হয়ে গেল। এবার এখানে একটা এক্সাম্পল দিয়েছে, চলে আসি এক্সাম্পলটায়। 0 0 1 1 0 1 0, একে গুণ করতে হবে 0 0 1 1 0 0 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এখানে দেখো কিভাবে গুণটা হবে। প্রথমে এই ডান দিক থেকে যেমনভাবে গুণ হয়, 0 ধরে আমরা সব কটাকে গুণ করলাম, তাহলে 0 দিয়ে গুণ করলে সব কটা 0ই হচ্ছে। ওপরের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী সেকেন্ডটাও 0 দিয়ে গুণ করলে 0ই হচ্ছে। থার্ডটা হচ্ছে 1 দিয়ে, তাহলে 1 দিয়ে যেগুলো দরকার সেগুলো হচ্ছে 1 0 0 1 1 1 1 0 0 1 1 1 1 1 1 আর 0 0 বসে গেল। আর ঠিক তেমনভাবেই পরেরটাও 1 দিয়েই গুণ হবে, ওই একই রেজাল্ট আসবে একটা ঘর ছেড়ে। যেমনভাবে গুণের আমরা করি, গুণ সাধারণভাবে করি, করার পর ডান দিকে বাঁ দিকে যে 3টে শূন্য রয়েছে, ওই 3টে শূন্যর কোনো মূল্য নেই বলে আমরা আর গুণগুলো করছি না বা করি না, এখানেও করব না। এরপরে আমাদের এই যোগফলটা করতে হবে। যোগফলটা করতে গিয়ে প্রথমে 0, তারপরে 0, তারপরে 3টে শূন্য 0, তারপরে 1, তারপরে 1, তারপরে হচ্ছে 1, তারপরে 1 1 10 1 1 10 10 0 বসলেও 1 ক্যারি হয়, তারপরে 1 1 10 আবার 0 বসলেও 1 ক্যারি হয়, 0 0 0 1 রয়েছে ক্যারিটা, সেটা 1টা বসে গেল আর 0 বসে গেল, তাহলে এটা উত্তর হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে বাইনারি মাল্টিপ্লিকেশন হয়ে গেল। তাহলে অ্যাডিশন হলো, সাবস্ট্রাকশন হলো, মাল্টিপ্লিকেশন হলো, 3টে ভালো করে করো। আমরা এবার চলে যাব সোজা পাওয়ার পয়েন্টে। এর পরেরগুলো আমরা প্রত্যেক দিন একটা করে করব আর পাওয়ার পয়েন্ট করব, কারণ পাওয়ার পয়েন্টটা আমাদের বেশি প্রয়োজন। এখানে এই 3টেই মানে খুব বেশি প্রয়োজন হয়, এই 3টেকে ভালো করে করতে হবে। এরপরে আমরা আস্তে ধীরে অন্যগুলো করতে থাকবো একটা একটা করে একটা ক্লাসে। তাহলে আমরা চলে আসছি পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্ট হলো একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, এটা তৈরি হচ্ছে মাইক্রোসফটের। এটা মাইক্রোসফট অফিস যে প্যাকেজ রয়েছে, প্যাকেজ কথার অর্থ হলো যখন অনেকগুলো অ্যাপ্লিকেশন একটা ফোল্ডারের মধ্যে থাকছে, তখন তাকে আমরা একটা প্যাকেজ বলছি। এখানে পড়তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলছে যে এই যে এখানে সেকেন্ড লাইনে বলছে, it is a standard component of the company's Microsoft Office suite software and is bundled together with Word, Excel and other office productivity tools. তাহলে এটা একটা বান্ডেল সফটওয়্যার মানে একসঙ্গে আছে এমন কতকগুলো সফটওয়্যার, সেই সফটওয়্যারগুলোকে আমরা একসঙ্গে পাচ্ছি কোথায়? অফিসে, মাইক্রোসফট অফিসে। মাইক্রোসফট অফিস তার মানে একটা প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে একটা অ্যাপ্লিকেশন হলো এক্সেল, এই পাওয়ার পয়েন্ট
অনেক প্রত্যেকটাই অ্যাপ্লিকেশান, পাওয়ার পয়েন্ট আছে, ওয়ার্ড আছে, এক্সেল আছে, গ্রোভ আছে, অ্যাক্সেস আছে, সবকটাই কিন্তু অ্যাপ্লিকেশান, আরও অনেক কিছুই আছে। তো এই অ্যাপ্লিকেশানের একটা অ্যাপ্লিকেশান হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটা হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। এটা প্রেজেন্টেশন সফটওয়্যার। এটা কেন ব্যবহার করা হয়? আমরা যদি কোনো একটা প্রোডাক্ট এঁকে দেখাই কাউকে গিয়ে, তাহলে তার যতটা না এফেক্ট হবে যদি একটা ইলেকট্রনিক অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে দেখাই, তাহলে তার এফেক্ট আরও বেশি পরিমাণে হবে। তার কারণ এখানে অ্যানিমেশন করতে পারবো, এখানে কালারিং কম্বিনেশনটা আরও ভালো হবে, আর এখানে মুভ করতে পারবো। যে অবজেক্টগুলো করব সেই অবজেক্টগুলোকে মুভ করানো যাবে, তাহলে অ্যাট্রাকটিভ বেশি হবে। আর সেই কারণেই আমরা প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে থাকি। এখন মাইক্রোসফটের একটা প্রেজেন্টেশনের নাম হলো পাওয়ার পয়েন্ট। এখানে আরও অনেক কথা বলছে। এখানে বলছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইজ এ পাওয়ারফুল প্রেজেন্টেশন সফটওয়্যার ডেভেলপড বাই মাইক্রোসফট। থার্ড লাইনে চলে এসো। দ্য প্রোগ্রাম ইউজেস স্লাইড টু কনভে ইনফরমেশন রিচ ইন মাল্টিমিডিয়া। The term slide refers to the slide projector, which is software effectively replaces. ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যখন ওয়ার্ড খুলি, মাইক্রোসফট ওয়ার্ড, সবাই এর সঙ্গে পরিচিত আছি। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবাই জানি আমরা অল্প বিস্তর। তাহলে এখানে আমরা ওয়ার্ড যখন খুলছি, ওয়ার্ডের পেজ আছে। ওয়ার্ডকে আমরা বলি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে আমরা শুধুমাত্র টেক্সট লিখতে পারি, কিছু ছবি আঁকার জন্য এখন প্রভিশন করেছে মাইক্রোসফট কর্পোরেশন নিজে। তো অ্যাকচুয়ালি ওয়ার্ড কিন্তু টেক্সট লেখার জন্যই ব্যবহার করা হয়। তো ওয়ার্ড যখন আমরা খুলি তখন একটা পেজ পাই, যে পেজের মধ্যে আমরা লিখতে থাকি, এবং কন্টিনিউয়াস লেখার ফলে যখন নেক্সট পেজ দরকার হয় তখন অ্যাপ্লিকেশান নিজেই সেটা প্রোভাইড করে দেয়, তার জন্য কোনো অসুবিধে হয় না। তার মানে ডিফল্ট পেজ একটা থাকে। যখন আমরা ফাইলটাকে সেভ করি, কিছু লিখি, একটা পেজ হোক বা একাধিক পেজ হোক, লিখি যখন, তারপরে যখন ফাইলটাকে সেভ করি, সেভ করলে এই ফাইলটা অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে আমাদের কাছে থাকে। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2003 পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ড এক্সটেনশন নেম ছিল .doc। 2003 থেকে 7 পর্যন্ত, তাহলে 2003 কেন, 2000 আগে 3 নয়, 3ও ছিল, 7 পর্যন্ত এটা ছিল মাইক্রোসফট .doc। কিন্তু 2007 অনওয়ার্ডস .docx হয়েছে। এখানে আমরা 2007 থেকেই পড়ছি, সুতরাং এখানে আমরা বলবো এর ওয়ার্ডের এক্সটেনশন নেম হচ্ছে .doc, আর আমরা পাওয়ার পয়েন্টের এক্সটেনশন নেম হচ্ছে .pptx। তাহলে ওয়ার্ডের যেরকম ফাইল ছিল, এই পাওয়ার পয়েন্টেরও একটা ফাইল রয়েছে। ওয়ার্ডের ফাইলকে আমরা একটা পেজ পাচ্ছিলাম, কিন্তু পাওয়ার পয়েন্টে যখন আমরা ঢুকবো তখন ডিফল্ট একটা স্লাইড পাবো। ওইখানকার পেজ ইকুয়াল টু এখানকার স্লাইড। তার মানে আমরা পাওয়ার পয়েন্টে একটা করে স্লাইড পাবো, যদি প্রয়োজন হয় আমরা একাধিক স্লাইড পেতে পারি, যেমনভাবে আমরা ওয়ার্ডে পাই একাধিক পেজ। আর পার্থক্যটা কোথায়? ওয়ার্ডে আমরা শুধুমাত্র টেক্সট লিখি, আর পাওয়ার পয়েন্টে আমরা প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করি। সেখানে উইথ অ্যানিমেশন এবং সাউন্ড থাকে। একটা পাওয়ার পয়েন্টের একটা ফাইলকে সেভ করলে সেই ফাইলটার এক্সটেনশন নেম হবে .pptx, যেহেতু আমরা এটা 2007 থেকে পড়ছি। যদি 2007-এর আগের কোনো ভার্সন হয় তাহলে তার এক্সটেনশন নেম হবে .ppt। কেন?
এখানে এই যে এক্স হওয়ার কারণ হলো মাইক্রোসফট কর্পোরেশন 2007 থেকে এটা অ্যাডভান্সমেন্ট যে করেছে বা আপগ্রেড যে করেছে, সেই আপগ্রেডেতে XML যোগ করা হয়েছে, ফলে ডেটা কমিউনিকেশনের সুবিধের জন্যে, এবং এর জন্যেই এখানে একটা এক্স রাখা হয়েছে, তার মানে পিপিটি এক্স। এবার 77 পাতায় বইয়েতে এসো। তারপরের পেজে রয়েছে, আচ্ছা এখানে পেজে রয়েছে দ্য রিবন। The new tab ribbon system replaced traditional menus in PowerPoint 2007. It is designed to be easy to use and responsive to your current task. However, you can choose to minimize the ribbon if you would prefer to use different menus or keyboard shortcuts. এই যে আমরা রিবনগুলো পাচ্ছি, 2007 থেকে রিবনের প্রচলন হয়েছে, অর্থাৎ আগে আমরা 2007 আগে পর্যন্ত আমরা পেতাম মেনুর মধ্যে আমরা ক্লিক করলে সেই মেনুটার আন্ডারে যে সমস্ত সাব মেনু ছিল সেগুলো অ্যাক্সেস করতাম, আর যদি তার আবার সাব মেনু থাকতো তাহলে সেগুলো আবার অ্যাক্সেস করতাম ওই অতগুলো ক্লিক করে। তা সেইখানে আমরা দেখতাম যে অনেক সময় আমাদের চলে যাচ্ছে, এবং এইটা মাইক্রোসফটের কাছেও একটা অভিযোগ যায় যে যদি এটা সময়টা কমানো যায়, সেক্ষেত্রে রিবনের সৃষ্টি করা হয়েছিল বা রিবনের সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে ডেভেলপ হওয়ার পর। এই রিবন তৈরি হওয়ার ফলে কি হয়েছে, আমাদের যে টুলগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সেই টুলগুলোকে এইখানে সামনে দিয়ে দেওয়া হয়েছে এই রিবনের ওপরে, যেগুলোকে ডাইরেক্ট অ্যাক্সেস করলেই আমাদের কাজগুলো চট করে হয়ে যাচ্ছে, ফলে টাইমটা সেভ হচ্ছে। আমাদের যে ডেভেলপমেন্ট সিস্টেমের বা অ্যাপ্লিকেশনের বা হার্ডওয়্যারের, সেই ডেভেলপমেন্ট কিন্তু 2-3টে কারণের ওপর নির্ভর করে হয়, সেটা হলো স্পিড, তার মধ্যে একটা। তো এখানেও ওই স্পিডটাকে মাথায় রেখে এই কিন্তু রিবনটাকে তৈরি করা হয়েছে বা প্রচলন হয়েছে, সেই জন্যই এখানে রিবন। তারপরেরটা বলছে ইউজ ডিফারেন্ট ভিউজ ফ্রম দ্য পাওয়ার পয়েন্ট উইন্ডোজ। এইবার পাওয়ার পয়েন্ট উইন্ডোজ আমরা যখন দেখব, সেই পাওয়ার পয়েন্ট উইন্ডোজে ডিফারেন্ট টাইপস অফ ভিউ আছে। এবার প্রথমেই ভিউয়ের আগে আমি বলে নিই, যদি আমরা কোনো পাওয়ার পয়েন্ট ওপেন করি তাহলে একটা প্রথম স্লাইড পাবো, যদি পরবর্তীকালে আরও স্লাইডের প্রয়োজন হয় তাহলে আরও স্লাইড পাবো, মানে একাধিক স্লাইড পেতে থাকবো। এইভাবে আমরা পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো তৈরি করব এবং তারপরে সেটা প্রেজেন্টেশন আকারে দেখতে পাবো। মনে রাখতে হবে, যদি কোনো রকমের আমরা 5টা স্লাইড তৈরি করলাম, 5টা স্লাইড তৈরি করার পর আমরা দেখলাম যে 3 নম্বর স্লাইডটা কিন্তু ডিলিট করতে হবে, তখন আমরা 3 নম্বর স্লাইড ডিলিট করলে কি হলো, তাহলে আমাদের 1, 2 ঠিক রইল, 4টা 3 হয়ে গেল এবং 5 নম্বর যে স্লাইডটা ছিল সেটা 4 হয়ে গেল। আবার এইভাবে আমরা একটা স্লাইডকে বাদ দিতে পারি বা ডিলিট করতে পারি, আবার একটা স্লাইডকে আমরা ইনসার্টও করতে পারি। আমরা 1, 2 এর পরে 3 নম্বর স্লাইডটা যদি ইনসার্ট করতে হয় তাহলে আমরা 3 নম্বর স্লাইডে রাখলাম পয়েন্টারটা, ইনসার্ট করলাম, 3 নম্বর স্লাইডে ইনসার্ট হলো, মানে 3টা তখন 4 হয়ে গেল, আর 2 এর পরে একটা 3 ইনসার্ট হলো। এবার আমরা ওখানে যা কিছু করার করে দিলাম, করে দিয়ে 5টা স্লাইড তৈরি হলো। এভাবে কিন্তু স্লাইডগুলো আমরা ডিলিট করতে পারি বা ইনসার্ট করতে পারি, এবং স্লাইডের নামও পরিবর্তন করতে পারি। স্লাইডের নাম পরিবর্তন করতে গেলে আমাদের রাইট ক্লিক দিয়ে যে স্লাইডটা নাম পরিবর্তন করতে হবে সেটার উপরে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলেই ওখানে রিনেম আসবে, রিনেম থাকলেই তুমি রিনেম করে দিতে পারবে, কোনো অসুবিধে নেই। এরপরে ডিফারেন্ট টাইপস অফ পাওয়ার পয়েন্ট ভিউয়ের কথায় আসছে। পাওয়ার পয়েন্ট ভিউ কীভাবে আমরা দেখতে পাবো, প্রথমে নর্মাল, তারপরে স্লাইড শটার, তারপরে স্লাইড ভিউ। 3টে এখানে দেওয়া আছে। একটা আছে নর্মাল ইজ দ্য ডিফল্ট ভিউ, নর্মাল ইজ দ্য ডিফল্ট ভিউ, মানে যেটাই নর্মাল সেটাই ডিফল্ট ভিউ।
and where you will create and edit your slides in the center slide pane, and all of the slides will appear on the slide tab in the left task pane. তাহলে ডান দিকের দুটো পেন তৈরি হয়, একটা হচ্ছে রাইট পেন আর একটা হচ্ছে লেফট পেন। লেফট পেনে থাকে আমাদের স্লাইডগুলোর সংক্ষিপ্ত বর্ণনা, বা সংক্ষিপ্ত বর্ণনা নয়, স্লাইডগুলো থাকে। যে স্লাইডের টোটাল ভিউটা বা ডেসক্রিপটিভ পার্টটা থাকে রাইট পেনে, বা হ্যাঁ রাইট পেনে থাকে, যেখান থেকে আমরা ডিটেলসটা দেখতে পাই। এখানে সেটাই বলেছে, দ্য নর্মাল ইজ দ্য ডিফল্ট ভিউ অ্যান্ড where you will create and edit your slide in the center slide pane, center slide pane অথবা right pane থাকছে, and all of the slides will appear on the slide tab in the left pane, in the left task pane। বাঁদিকের যে লেফট টাস্ক পেনটা রয়েছে সেখানে স্লাইডের ভিউটা তুমি পাচ্ছ, আর তুমি ডিটেলসটা পাচ্ছ রাইট বা সেন্টার স্লাইড পেনে। এবার স্লাইড শটার ভিউ। স্লাইড শটার ইজ আ ভিউ অফ ইয়োর স্লাইড ইন থাম্বনেল ফর্ম। থাম্বনেল ফর্মে স্লাইড শটার ভিউগুলো পাওয়া যায়, মানে তুমি অনেকগুলো স্লাইড করে ফেলেছো, এবার কোন কোন স্লাইড কোথায় বা কটা বা কোন স্লাইডটা কোথায় আছে বা কার পরে আছে সেটা দেখার জন্যে স্লাইড শটার ভিউ তুমি করতে পারো বা আমরা করতে পারি। যে স্লাইড শটার ভিউ থেকে আমরা দেখতে পাই যে কতগুলো স্লাইড হয়েছে বা কোন স্লাইডটা কার পরে আছে যদি প্রয়োজন হয়, সেটাকেই বলা হচ্ছে থাম্বনেল আকার। এই যে স্লাইড ইন থাম্বনেল ফর্ম। দ্য স্লাইড আর প্রেজেন্টেড হরাইজন্টালি হুইচ অ্যালাউ ইউ টু সি মোর স্লাইড অ্যাট দ্য সেম টাইম। হরাইজন্টালি যদি অনেকগুলো স্লাইড হয়ে গিয়ে থাকে বা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে স্লাইডগুলো হরাইজন্টালি দেখতে পাওয়া যায় এই স্লাইড শটার ভিউতে। তাহলে পুরো স্লাইডগুলো আমরা দেখতে পাই। সাধারণত আমরা যখন নর্ম্যালভাবে থাকি বা নর্ম্যাল ভিউতে থাকি তখন স্লাইডগুলো বড় বড় করে দেখায় যাতে স্লাইডের অবজেক্টগুলো আমরা দেখতে পাই। সেখান থেকে আমরা পুরোপুরি কতগুলো স্লাইড হলো দেখতে পাই না, তাই আমরা স্লাইড শটার ভিউ নিয়ে নিই। এরপরে স্লাইড শো। স্লাইড শো ভিউ fills the computer screen with your presentation, as you can see how the presentation will appear to an audience। তাহলে স্লাইড শো হচ্ছে যে ভিউয়ের সাহায্যে অডিয়েন্স বা তুমি দেখতে পাচ্ছ বা দেখাতে পাচ্ছ যে তোমার স্লাইডটা যেটা তৈরি হয়েছে সেটা কেমনভাবে প্রেজেন্টেড হচ্ছে। তাহলে এখানে তিনটে ভিউ আমরা পেলাম, তিনটে ভিউ দাগ দিয়ে নেবে, এই তিনটে ভিউ যেভাবে হোক দিতে পারে। তারপরে স্লাইড সম্বন্ধে এরপর বলছি, পাওয়ার পয়েন্ট ইনক্লুড অল অফ দ্য ফিচার ইউ নিড টু প্রডিউস প্রফেশনাল লুকিং প্রেজেন্টেশন। তাহলে একটা যদি প্রফেশনালি কোনো প্রেজেন্টেশন করতে হয় তাহলে আমরা সেক্ষেত্রে এই পাওয়ার পয়েন্ট দিয়ে তাকে প্রেজেন্ট করি। When you create a PowerPoint presentation, it is made up of a series of slides। তাহলে যদি কোনো তুমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করো তখন সেটা সিরিজ অফ স্লাইড হয়। যদি মানে কারণ কি, একটা স্লাইড দিয়ে আমরা কোনো প্রেজেন্টেশন তৈরি করতে পারি না। তারপরে বলছে তারপরের লাইনে, দ্য স্লাইড কন্টেন দ্য ইনফরমেশন ইউ ওয়ান্ট টু কমিউনিকেট উইথ ইয়োর অডিয়েন্স। স্লাইডের মধ্যে তাহলে কী কী থাকে? স্লাইডের মধ্যে ইনফরমেশানগুলো থাকে যে ইনফরমেশানগুলো তুমি তোমার অডিয়েন্সকে বা দর্শককে দিতে চাইছো। দিস ইনফরমেশান ক্যান ইনক্লুড টেক্সট, পিকচার, চার্ট, ভিডিওস, সাউন্ড অ্যান্ড মোর। তাহলে এই লাইনটার তলায় দাগ দিয়ে রাখবে, দ্য ইনফরমেশান ক্যান ইনক্লুড কোথায় ইনফরমেশানগুলো কী কী থাকে, কোথায় থাকে? স্লাইডের মধ্যে যে ইনফরমেশানগুলো থাকে সেই ইনফরমেশানগুলো হলো টেক্সট, পিকচার, চার্টস, ভিডিওস, সাউন্ডস অ্যান্ড মোর। ভিডিওস, সাউন্ডস, টেক্সট, পিকচার এবং অন্যান্য আরও অনেক কিছুই থাকতে পারে।
এরপর হচ্ছে অ্যাবাউট দ্য স্লাইড। এবার স্লাইড সম্বন্ধে আমরা বলছি। এর পরের দিন আমরা ওই স্লাইড সম্বন্ধে বলবো এবং প্রেজেন্টেশন দেখব।